হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আজকের বিতর্কের বিষয় যে দুটো বিষয় রয়েছে সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। বিতর্কের বিষয়ে যাওয়ার আগে আমি আজকে আমাদের যে প্যানেলিস্ট রয়েছে তাদেরকে আমি একটু আলাপ করিয়ে দেবো। আজকের বিষয়ের জন্য রয়েছেন সিপিআইএম এর প্রার্থী, সিপিআইএম এর রয়েছেন মধুজা সেন রায়, মধুজাদি রয়েছে আমাদের সাথে। বিজেপির তরফ থেকে রয়েছেন রাখি চক্রবর্তী, রাখিদি রয়েছে, এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে রয়েছে পার্থদা রয়েছে। আজকের বিষয়গুলো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলো বলার আগে আমি শুধুমাত্র একটা ছোট্ট অনুরোধ করব আমাদের দর্শকদের। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিতে পারেন, এই ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এরকম ভিডিও আরো দেখতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও অতি অবশ্যই ফলো করবেন, সেখানেও অনেক রকম পলিটিক্যাল কন্টেন্ট আমরা দিই। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওর। আজকের যে প্রথম আলোচনাটা আমি করব সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের এই মুহূর্তে একটা খুব জ্বলন্ত ইস্যু হচ্ছে এসআইআর। এসআইআর এ অলরেডি বিহারে এই এসআইআর চালু হয়েছে এবং তার ফলে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবার এই নিয়ে কিন্তু ভারতের রাজনীতি, বিশেষ করে বিজেপি বিরোধী যে রাজনীতি রয়েছে তাতে কিন্তু তারা যথেষ্ট, রাজনৈতিক দলগুলি যথেষ্ট সোচ্চার হয়েছেন এই বিষয়ে। পশ্চিমবঙ্গেও ডেফিনেটলি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের যারা বিরোধী পরিসরে রয়েছেন সিপিএম, কংগ্রেস, তারা সকলেই এই এসআইআর নিয়ে কিন্তু বিরোধিতা করেছেন এবং এটা জাতীয় স্তরেও এই বিরোধিতাটা হয়েছে। এই নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বিরোধী পরিষদ থেকে আসবো, বিরোধী পরিসরে আসবো। আমি প্রথমে মধুজাদিকে দিয়ে শুরু করব, তারপরে আমি আস্তে আস্তে আসছি। মধুজাদি, আমি যদি তোমাকে দিয়ে শুরু করি স্পেসিফিক্যালি, এসআইআর নিয়ে এই বিরোধিতাটা তোমাদের কেন? তার কারণ আমরা জানি যে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়, ইভেন যখন বাম সরকার ক্ষমতায় ছিল, মানে বাম ফ্রন্ট ক্ষমতায় ছিল, সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে কিন্তু বহুবার সরব হয়েছেন। এবং এই মুহূর্তে যখন বিজেপি এই কাজটা করছে, বা আমি বলতে পারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন এই কাজটা করছে, তার ফলে ভুয়ো ভোটার ধরা পড়ছে, মৃত ভোটার, বিশেষ করে বাংলাদেশের ভোটার অনুপ্রবেশকারী, তারা মূলত ধরা পড়ছে। তো আমি তোমাদের টেকটা একটু জানতে চাই যে তোমাদের এটা নিয়ে বিরোধিতা কেন? আমার প্রথম কথা হচ্ছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে আর কি, এটা আসলে ঘুরিয়ে একটা এনআরসি করার চেষ্টা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি এর ধরন দেখে। এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী আমাদের ভোটার লিস্টে আছে, এই ভোটার লিস্টে আছে কি তো অন্য দেশের ভোটার, সে অন্য দেশের মানুষ, অন্য দেশের নাগরিক, সে আমার রাজ্যের ভোটার লিস্টে থাকবে কেন, আমার দেশের ভোটার লিস্টে থাকবে কেন? একইভাবে আমাদের প্রশ্ন, মৃত ভোটাররা ভোটার লিস্টে থাকবে কেন? মৃত ভোটার, শিফটেড ভোটার, এরা ভোটার লিস্টে থাকবে কেন? এই দেখুন, আমরা শুধু কলকাতার ক্ষেত্রে বলতে পারি, আমরা প্রচুর এরকম মানে মৃত ভোটারের নাম জমা দিয়েছি দিনের পর দিন, এবং বিভিন্ন কারণ দেখিয়ে সবটাকে ডিলিট করেনি নির্বাচন কমিশন, এটাও আমরা জানি। মৃত ভোটারের নাম ডিলিট হচ্ছে না। মানে আমি আমার নিজের পরিবারের ক্ষেত্রে এটা জানি, 21 সালে আমার বাবা মারা গেছেন, আমি 24 সালে ভোট দিতে গিয়ে দেখছি আমার বাবার নাম, অথচ আমরা হচ্ছে যে ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য আমরা একাধিকবার সেখানে হচ্ছে যে আবেদন করছি, তারপরে মৃত ভোটারের নাম বাদ পড়ে। মানে আমি তো আমার নিজের বাড়ির উদাহরণ দিলাম। এবার কথা হচ্ছে যে আমাদের আপত্তিটা আরো স্পেসিফিক্যালি কোথায়? এই যে বলা হচ্ছে না যে বাংলাদেশি ভোটার আছে তাই হচ্ছে যে আমাদের এই এসআইআর করতে হবে। আমি বুঝলাম একটা কথা, এবার বলুন তো যে এতদিন পর্যন্ত যে যে ডকুমেন্ট গুলো আমার পরিচয় ছিল, এখন বলছে আধার কার্ড হবে না। এতদিন ধরে কি ছিল যে আধার কার্ড তোমার থাকতেই হবে। 14 সালে এসে বললো যে আধার কার্ড আছে, অতএব হচ্ছে যে আর তোমার অন্য কিছু লাগবে না, তোমাকে আধার কার্ড করতেই হবে। এখন বলছে আধার কার্ড নয়। এটা আর কতদিন? আবার একদিন মনে হবে দাঁড়িয়ে এর বদলে অন্য কিছু হতে হবে, সেদিন হচ্ছে যে অন্য কিছু হবে। এই যে একটা তুগলকিপনা চলছে, এই তুগলকিপনার ফাঁদে পড়ে আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের হয়রানি বাড়ছে। এক, দুই হচ্ছে তুমি যদি বাস্তবটা দেখো তাহলে দেখবে এসআইআর এর নামে সত্যিকারের ভুয়ো ভোটার যেমন ধরা পড়ছে, এটা ঠিক, তেমনি তার সাথে সাথে প্রচুর এরকম ঘটনা ঘটছে যে আমাদের মানে বিএসএফ আর বিডিআর এর ফ্ল্যাগ মিটিং করে আবার ফেরত নিয়ে আসতে হচ্ছে। একবার হচ্ছে যে ফেরত পাঠিয়ে দেওয়া হলো,
ফেরত পাঠানোর পরে আবার পুশব্যাক হচ্ছে যে পরে আবার হচ্ছে যে আমাদের ফেরত আনতে হচ্ছে। এইটা কেন হচ্ছে? তাহলে হয়রানি হচ্ছে সেই মানুষের হয়রানি হচ্ছে যে মানুষটাকে অ্যারেস্ট করছে করে হচ্ছে যে বাংলাদেশের এতে পাঠিয়ে দিল বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে আছে। বলুন মালদার একজনকে বলেছে যে বাংলাদেশি, তাহলে মালদার সেই লোকটির পরিবার আছে মালদায়, সেই লোকটি বাইরে কাজ করতে গেছে, তার পরিবার আছে বাংলায়। এই যে পরিবার বাংলায় আছে, তাহলে তারাও তো কেউ ভারতবর্ষের মানুষ নয়, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। কার উপর হলো? যে মানুষটি গরিব মানুষ, বাইরে গেছেন খেটে খাবেন বলে তাদেরকে হচ্ছে যে হ্যারাস করা চলছে, প্রতিদিন তাদেরকে হ্যারাস করা চলছে, তারা প্রতিদিন উদ্বেগের মধ্যে রাখছেন। এবং এই মমতা ব্যানার্জির কথা বলছেন, মমতা ব্যানার্জি কি করেছিল? স্পিকারের মুখে দাঁড়িয়ে যেদিন কাগজ ছুঁড়ে মেরেছিলেন মমতা ব্যানার্জি, আসলে কি করেছিলেন? ধরুন আমার নাম মধুজা সেন রায়, আমি বর্ডার এলাকায় থাকি এবং ওই পারে আরেকজন আছেন তার নামও মধুজা সেন রায়, এরকম নাম একই হওয়ার কারণে মমতা ব্যানার্জি কিছু লোককে হয়রানির মধ্যে ফেলতে চেয়েছিলেন। আমার লাস্ট কথা হচ্ছে, জনগণনা হচ্ছে না কেন? জনগণনা হলেও তো এই বিষয়গুলো অনেকটা সামনে বেরিয়ে আসে, পরিষ্কার হয়ে আসে। তাহলে এইগুলো কোনো কিছু না করে এসআইআর এর নামে গরিব বাঙালিকে কেন এই ধরনের হয়রানির মুখে পড়তে হবে? এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা বাঙালি বিদ্বেষ তৈরি করার চেষ্টা করে চলেছে বিজেপি, সুনিপুণ ভাবে তৈরি করার চেষ্টা করে চলেছে। এই সবকটা বিষয়ের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, তোমাকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, রাহুল গান্ধী অলরেডি সরব হয়েছেন, এই নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে লোকসভার বাইরে, এবং তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে, এবং বিশেষ করে বিহারের জোট সরকার, মানে তোমাদের জোট সরকার আরজেডি, সে বলেছে যে প্রয়োজনে ভোট বয়কট করবে, কারণ যেহেতু বিহারে যথেষ্ট একটা মানে বিজেপির হেরে যাওয়ার পরিস্থিতি, তাই জন্য এই কথা বলা হচ্ছে। এবং তার সাথে সাথে আরো একটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এর সাথে এর সাথে ভোটে জেতা হারার কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুয়ো ভোটার ধরার জন্য কথাটা বলা হচ্ছে। তুমি এই জিনিসটাকে কিভাবে দেখছো পার্থদা, যদি বলো। আমরা বিগত দিনে দেখেছিলাম যখন মহারাষ্ট্রে ভোট হয়েছিল, মহারাষ্ট্রে বিজেপি কিভাবে ক্ষমতায় আসলো, অসত্যতার দ্বারা কিভাবে ওখানে ভোট বাড়লো বিজেপি। আজকে এই যে ভুয়ো ভোটার ধরার নামে আজকে আধার কার্ড কে দিয়েছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে তখন বলা হয়েছিল যে আধার কার্ডই পরিচয়পত্র, আজকে আধার কার্ডকে তারা মান্যতা দিচ্ছে না। এই তগলুকি পানা আমরা 2014 সাল থেকে বিজেপির তগলুকি পানা দেখছি বারবার, যেন কোনো প্রকারেই হোক ক্ষমতায় থাকতে হবে। এবং আমরা দেখেছি যে এই কিছুদিন আগে মধুচন্দ্র সেনজি বললেন যে বাঙালি বিদ্রোহ। দেখি প্রতিবারটা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য, আর নরেন্দ্র মোদী যখন বাংলায় আসেন তখন রবীন্দ্রনাথের মতন একগাল দাড়ি, কখনো বিবেকানন্দের মতন। হ্যাঁ, তা আমরা তো জানি যে ব্যাপারটা, যে উনি সবসময় রং বদল করার চেষ্টা করেন কিভাবে ক্ষমতাকে ধরে রাখা যায়। ঠিক আছে, আমি রাখিদির কাছে আসবো। রাখিদি, তোমার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আসবে যেটা বিরোধীদের তরফ থেকে এলো, সেটা হচ্ছে যে বেসিক্যালি বিজেপি হেরে যাবে বিহারে। বিজেপির এই মুহূর্তে বিহারে মানে জমি হারাচ্ছে, এবং তার জন্য আরজেডি, কংগ্রেস বা বিরোধী যে শক্তিগুলো আছে তারা এককাট্টা হচ্ছে। তাই জন্য জেনে শুনে বিজেপি এই কাজটা করেছে, যাতে বিজেপি ওখানে বিরোধী ভোটটা মানে বিরোধীরা আরো মানে অবস্থা খারাপ হতে পারে এবং বিজেপি জিততে পারে। রাখিদি, তোমার বক্তব্য। প্রথমেই আমি মধুজাদিকে আর পার্থদাকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বেশ হোমওয়ার্ক করেই নেমেছে, বুঝতে পারছি। বিরোধী হিসেবে তাদের বক্তব্যগুলো আমি ভালো করেই শুনলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিছু বলতে চাইছি ওনাদেরকে, যে প্রথম কথা হচ্ছে জাতীয় স্বার্থের জন্য আমাদের যে এই এসআইআর যেটা হয়েছে সেটা করা খুব জরুরি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিহারে যেটা বলছে 65 লাখ ভোটারের নাম কাটা গেছে, এটা কি সত্যি মানে যেটা কাটা গেছে তার নিশ্চয়ই কোনো অথেন্টিক কারণেই কিন্তু কাটা গেছে। এটা ভুয়ো ভোটার প্রচুর ভাবে অনুপ্রবেশকারী ওখানেও ঢুকেছে। আমাদের পশ্চিমবঙ্গে তো ছেড়েই দিন, রোহিঙ্গা থেকে শুরু করে
বাংলাদেশি মুসলমান থেকে শুরু করে হিন্দু থেকে বাংলাদেশি সবাই ঢুকেছে, এবং তারা এত তাড়াতাড়ি আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু পেয়ে যাচ্ছে। মানে বর্তমান ইয়েতে, মানে বর্তমান সরকার এত তাড়াতাড়ি তাদের সবকিছু করে দিচ্ছে, সেটা তো মানে রাতারাতি সবকিছু তারা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হয়ে উঠছে এবং তাদের ভোটার ক্ষমতাও চলে আসছে। কিন্তু যদি বিজেপির যদি এরকমই ইচ্ছা হয় যে মাটি হারানোর জন্য এইসব করছে, 10 বছর আগে বিজেপি কি করছিল? তা তো করেনি 10 বছর আগে। এখনই বা এই জিনিসটা কেন আসছে সেটা তো প্রথমে দেখতে হবে না আমাদেরকে। আমাদের বর্তমানের যা পরিস্থিতি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি, এত হারে অনুপ্রবেশকারী ঢুকছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যায় দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী ভর্তি এখানে। ভুয়ো, যার বাবার নাম ধরুন মানে ধরুন একজন ভোটার কার্ডে যার বাবার নাম লেখা আছে, যখন সেখানে যাওয়া হচ্ছে সে বলছে আমার ও ছেলেই না, আমি তাকে চিনি না, বা আমার ও মেয়েই না, আমার তো 4টে ছেলে ছিল না। এই যে এই সমস্যাগুলোর জন্যই কিন্তু বেসিক্যালি আজকে এই যে মানে আমাদের যে মানে বর্তমানে যে জিনিসটা করা হচ্ছে, এই কারণেই কিন্তু। না আর রাখিদি, মধুজা আমি যেটা বললো, রাখিদি আমি একটা প্রশ্ন করব, যেহেতু এখানে টিএমসি কেউ নেই, আমি ডেভিলস অ্যাডভোকেট হিসাবে জাস্ট আমি একটা কথা রাখিদি তোমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে দেখো, পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসতামই। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলেছেন 1,25,00,000 লোক বাদ যাবে। এবার বক্তব্যটা হচ্ছে, আমি একটা জিনিস তোমাকে বলতে চাইছি যে দেখো, বিএসএফ এর তো এখানে একটা ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার দায়িত্ব তাহলে বিজেপিকে নিতে হবে। এক্স্যাক্টলি। বড় সুযোগ দেওয়া হয়। দেখো বিএসএফ এই কথাগুলো যে তুমি যে বলছো, এই কথাগুলোর ভিত্তিহীন। তোমার কাছে কোনো প্রমাণ নেই যে বিএসএফ যে এই কাজটা করছে, তার প্রমাণ কিন্তু তোমরা কেউ দেখাতে পারোনি। দেখাতে পেরেছে কি? না না, মানে সেটা কিন্তু দেখাতে পারোনি। অনুপ্রবেশ তোমরা হলে সেটা তো নিজেরাই বর্ডার বলছো দিয়ে অনুপ্রবেশ। ঢুকেছে। কি বলছো? না, আমি বলতে চাইছি যে অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা তো দেশের বাইরে থেকেই হয়েছে, মানে সেটা তো দেশের মধ্যে অনুপ্রবেশ হতে পারে না। সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে ঢুকে থাকে, তাহলে তো বিএসএফ এর একটা ব্যর্থতার দায় নিতে হবে বিএসএফ কে। বিএসএফ এর ব্যর্থতার দায় নিতে হবে কি ওখানকার বিধায়ক যারা আছে তাদের ব্যর্থতার দায়ক? যেখানে এখন টিএমসি সরকার চলছে, সেখানে যোগ সাধন করে কি করছে সেটা তো নিশ্চয়ই আমাকে প্রমাণ সাপেক্ষ দেখাতে হবে না। আমাকে তো প্রমাণ দেখাতে হবে যে বিএসএফ এরই কি দায়ভারটা পড়ে নাকি। খালি কি বিএসএফ এরই পড়ে, রাজ্য সরকারের কি কোনো দায়ভার নেই এখানে? না না, রাজ্য সরকারের তো নিশ্চয়ই দায় আছে। আমি তো মানে এখানে যেহেতু কেউ টিএমসি নেই, আমি রাজ্য সরকারের প্রসঙ্গে তো আলাদা করে আসবোই, ডেফিনেটলি আসবো। কিন্তু আমি মানে বলতে চাইছি এই জন্য যে যেটা যদি রাজ্য সরকারের সাথেও যোগসাজশ হয়ে থাকে, সেক্ষেত্রেও তো বিএসএফ কে দায় নিতে হবে। কারণ বাংলাদেশ থেকে যদি লোক ঢুকে থাকে, প্রশ্নটা যদি আমাদের ইন্টারস্টেট কোনো সমস্যায় হতো, সেটা না হয় তাও একটা মানা যায় যে ঠিক আছে, সেটা হতে পারে একটা কংগ্রেস গভর্নমেন্টের সরকারের থেকে সিপিএম এর সরকারে চলে এলো, কি সিপিএম থেকে তৃণমূলে চলে এলো, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি যে যদি বাংলাদেশের থেকে লোক ঢুকে থাকে স্পেসিফিক্যালি, সেক্ষেত্রে তো বিএসএফ কে একটা দায় নিতে হবে। রাখিদির কাছে রাখিদি কথাটা বললো, আমি মধুজাতির কাছে, আমি মধুজাতি কিছু বলতে চাইছে। না, আমার কথা খুব পরিষ্কার। আমি এটাই বলতে চাইছিলাম যে এই যে অনুপ্রবেশের কথা বলছেন, অনুপ্রবেশটা হলো কি করে? প্রথমে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, বিদেশ থেকে, এক দেশ থেকে মানুষ আরেক দেশে, যেখানে আমরা বর্ডার শেয়ার করি, কিভাবে যাতায়াত করে? এক হচ্ছে যে তারা ইললিগালি বর্ডার টপকায়, অথবা আরেকটা হতে পারে তারা হচ্ছে যে ভিসা নিয়ে এলো ভারতে এবং ভিসা নিয়ে তারপরে এসে এখানে থেকে গেল। দুটোর ক্ষেত্রে এই যে ভিসা নিয়ে যদি আসে এবং ভিসা উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাও ফেরত যাচ্ছে না, তাহলে বিদেশ মন্ত্রকের দায় আছে। সেই ব্যক্তি যাকে ভিসা দিয়েছিল 3 মাসের জন্য, আসার কথা বলেছিল, সে 3 বছর হয়ে গেছে আছে, তাহলে বিদেশ মন্ত্রক কি করলো এতদিন ধরে? এই প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে। আর সেকেন্ডলি, এই যে উনি একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিএসএফ এর গোটা দায় আছে কিনা। আচ্ছা বলুন তো, বিএসএফ এর যদি দায় না থাকে তাহলে তার দায় কার আছে? বর্ডার সিকিউরিটি ফোর্সেরই তো দায় আছে। বর্ডার সিকিউরিটি ফোর্সই আমার রাজ্যের, আমার দেশের যে সীমান্ত, সেই সীমান্ত রক্ষার দায়িত্বে আছে। এবার কাম টু দা পয়েন্ট হচ্ছে যে বিধায়করা কি করছে? আমরা সবাই জানি তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল। তাহলে বিএসএফ যেই তৃণমূলকে পাত্তা দিচ্ছে, তাহলে তৃণমূল আর বিএসএফ এর মধ্যে যে সংযোগের কথা উনি বললেন, যে লোকাল বিধায়কের সাথে, সব জায়গায় বিধায়ক যে আবার তৃণমূলের এরকমটাও নয়। বিধায়ক আবার বেশ কিছু এমপি আছেন, বেশ কিছু তারা বর্ডার এলাকার, তারা আবার বিজেপিরও আছেন, এবং আমরা দেখেছি। তাহলে এই আমি ধরে নিলাম যে সবাই তৃণমূল, এটাও যদি ধরে নিই, তাহলে তৃণমূলের বিধায়কদের সঙ্গে মানে ভোট পাকিয়ে বিএসএফ, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিএসএফ, তারা কাজ করছে, তারা অবৈধ অনুপ্রবেশে সাহায্য করছে।
এখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল কি তাহলে বিএসএফ এর ওপরে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা কথা হচ্ছে যে উনি বলছিলেন 10 বছর আগে করলাম না কেন? 10 বছর আগে তো অন্য কাজ করছিলেন মশাই আপনারা, তখন তো নোটবন্দি করবেন এইসব করেছিলেন, নোটবন্দি করে সন্ত্রাসবাদ আটকাবেন, কত আটকেছে আমরা দেখতেই পেয়েছি। 2000 টাকার নোট নিয়ে কি সব করবেন, 16 সাল পরে 15 সাল থেকে এসবের প্রস্তুতি নিশ্চিতভাবে আপনারা তখন শুরু করেছেন। তখন তো হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলোকে ওষুধের দামটা তুলে দিতে হবে কোম্পানিগুলোর হাতে, সেই সমস্ত কারসাজি করছে। তখন কি এসব ভাবনার অবকাশ ছিল নাকি? এখন এই অবকাশ এসছে, মানে একটা একটা করে তো মানুষ তার যে কোনো, মানে আমরা তো নিশ্চয়ই একসঙ্গে 10 টাকার হাতে নিই না, একটা একটা করে কাজ করি, সে একটা একটা করে কাজ করতে করতে এখন এসছেন। এটা এনআরসি করতে চেয়েছিলেন, ঘুরপথে এখন এনআরসি তে নেমেছেন। এনআরসি করে চেয়েছিলেন যে এর দেশ থেকে হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার যে নীতি তাকে হচ্ছে যে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে। এখন দেখুন না তাকে, আমি বলছিলাম না বাঙালি বিদ্বেষের কথা, পরেশ রাওয়াল একজন বিজেপির সমর্থক, আমরা সবাই জানি। পরেশ রাওয়াল একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি যখন মাছ খাওয়া নিয়ে বিরূপ মন্তব্য করছেন বাঙালির, বিজেপির একজনও বাংলার নেতার বক্তব্য শুনেছেন সেদিন দাঁড়িয়ে যে মাছ আমাদের বাঙালিদের ধর্ম নির্বিশেষে আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে, আপনি এইভাবে হচ্ছে মিন আমাদের মানে এই এত দেবদেবী করে, তো মিন তো দেবতা, মিন মানে কি? হ্যাঁ, তো তারপরে সেখানে দাঁড়িয়ে মাছ নিয়ে এই তারপর হচ্ছে লুঙ্গি পরা নিয়ে। আচ্ছা বলুন তো, ড্রেস দিয়ে খাবার দিয়ে কত ভাবে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় বিজেপির সমর্থক বিজেপির নেতারা একথা বলার চেষ্টা করেছেন। আর আজকে একথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, যখন দাঁড়িয়ে একথা বলছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কি বলছেন? মাতৃভাষা বাংলা লিখলে পরে তাকে বাংলাদেশি ধরে নেওয়া হবে। আরে ভাই, আমার মাতৃভাষা বাংলা, রাখি দেবী বসে আছেন, ওনার মাতৃভাষা নিশ্চিতভাবে বাংলা। না না, আপনি এই জায়গাটা ভুল করছেন। বাংলা মাতৃভাষা সবারই হতে পারে, কিন্তু আমরা জলকে জল বলি, পানি বলি না, কিন্তু চানকে চান বলি, গোসল বলি না। পানি বলা যাবে না, এটা কোথায় ঠিক হয়েছে? আপনি আলমারি শব্দটা ব্যবহার করেন ম্যাডাম, আপনি আলমারি শব্দটা ব্যবহার করেন। আলমারি শব্দটা কোথেকে এসছে? আলমারি তো ফ্রেঞ্চ শব্দ, তাহলে কি আমি আপনাকে আলমারিটা হচ্ছে আলমিরা, ফ্রেঞ্চ শব্দ থেকে আলমারি এসছে, এখনো বানানটা আলমিরা লেখেন না, ওটা ফ্রেঞ্চ থেকে এসছে, আলমারি লেখেন না। কিন্তু একাধিক কথা আছে, যে কাপ বলেন, এই যে প্লেট, কাপ প্লেটের বাংলা, পেয়ালা, হ্যাঁ, টেবিল, চেয়ার, এইসব কথা ব্যবহার করেন। সব শব্দ বাংলার নিজস্ব শব্দ নাকি? বাংলার নিজস্ব শব্দ ভান্ডারে কত উর্দু আরবি মিশে আছে, ফার্সি মিশে আছে, আপনি জানেন না? কেন অযথা পানি কথাটা বলে? আরে পানি তো হিন্দি ভাষীরাও বলে, পানি তো হিন্দি ভাষীরাও বলে। বাঙালি একজন পানি বললেই সে হচ্ছে বাঙালি নয়? আপনার কোথায় মনে হয়েছে দাঁড়িয়ে এটা? কেন মনে হচ্ছে? প্রশ্নের উত্তর দিতে হবে তো। পানি বলছে বলে হচ্ছে যে সে হচ্ছে যে আমার দেশের মানুষ হতে পারে না, আমার দেশে জন্ম হতে পারে না। পানি একটা মানে কোথায় নামাচ্ছেন? ভাষা বিদ্বেষ তৈরি করছেন কেন ভাবে? না, মোটেও না, বোঝাটাই ভুল হচ্ছে, আপনার বোঝাটা ভুল হচ্ছে। আপনারা শুরু করেছেন এটা বলে, আপনারা যেটা বলছেন সেটা ভুল হচ্ছে এটা বলে, কথাটাই তো শুরু করেছেন এটা বলে। আমরা বাংলায় জলকে জল বলি, পানি বলি না। বেশ করে কিছু মানুষ পানি বলে, বেশ করে বলে, কারণ আপনিও যে বাংলা ভাষার শব্দগুলো ব্যবহার করেন, কলম কথাটা ব্যবহার করেন তো। কলমটা কোন ভাষার শব্দ জানেন? তাহলে পানি বলা যাবে না কেন? আপনি কলম বলতে পারেন, উনি পানি বলতে পারবেন না। কি বলছেন? কি উদাহরণ দিচ্ছেন? কেন দিচ্ছেন? ভেবে দিচ্ছেন? জেনে বুঝে দিচ্ছেন? নাকি হচ্ছে যে কতগুলো কথা বলতে হবে বলে বলছেন? আপনি আমার সঙ্গে বিদ্বেষপূর্ণ কথা বলছেন, আপনি এরকম ভাবে বিরোধিতা করবেন বলে বিরোধিতা করছেন। আপনি না, কোনো বোঝায় ভুল হয়নি। আপনি বিদ্বেষপূর্ণ কথা বলবেন আর আমাকে হচ্ছে চুপ করে বসে থাকতে হবে। পানি বলে সে একটা লোক বাঙালি নয়। আপনি কলম বলেন, আপনি বাঙালি কেন হবেন? আপনি কলম কথাটা ব্যবহার করেন তো, তাহলে আপনি কেন বাঙালি হবেন বলুন দিন আগে। আচ্ছা একটু রাখি দি কিছু বলবে, রাখি দি বলে নাও। বোঝাটা ভুল হচ্ছে। আমি যেটা বলতে চাইছি যে এই যে এসআইআর যেটা হচ্ছে সেটা খালি কি অনুপ্রবেশদের গাড়ি? এই যে এত লোক মারা গেছে, এত ভুয়ো ভোটার, এদেরকেও তো বাদ দিতে হচ্ছে। যারা ধরুন এখন মারা গেছে, এই কথাটা এই খালি কি আপনারা খালি অনুপ্রবেশরাই আসছে তারাই রোহিঙ্গারা, তাদের তাছাড়াও যারা ভুয়ো ভোটার আছে, যারা মারা গেছে, তাদেরকেও তো বাদ দেওয়া হচ্ছে। সেটাও তো ধরতে হবে। আপনারা একটা জিনিস দিয়ে যদি বিরোধিতা করেন,
ঠিক না। আপনারা যেটা বলছেন অনুপ্রবেশের, আপনারা যেটা বাধ্য হয়ে যেত, দেননি কেন? কি বললেন? নরমাল আইনে এটা বাধ্য হওয়ার প্রভিশন আছে। একাধিকবার যখন নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছি মৃত ভোটার বাদ দিন, সেদিন নির্বাচন কমিশন কি করছিল? নির্বাচন এটা কে কমিশন করবে? কোন এটা আইনে কে আছে? করবে? এটা রাজ্য সরকার করবে। নির্বাচন কমিশন করবে, নির্বাচন কমিশন কমিশন করবে। তথ্য যাবে তো, সেই তথ্য কি যাচ্ছে? সেই তথ্য কি সরকার দিচ্ছে? সিপিআইএম পার্টির প্রতিনিধি আমি আপনাকে বলছি, আমরা বান্ডিল করে তথ্য দিয়েছি, তারপরেও নাম বাদ পড়েনি। কেন পড়েনি? নির্বাচন কমিশনের তো করার কথা ছিল, করেনি কেন? সেটা এখন করতেই যাচ্ছে বলেই তো আপনারা বিরোধিতা করছেন। এখন যেই করতে যাচ্ছে তখনই আপনারা বিরোধিতা করছেন, তখন আপনারা তুলে নিচ্ছেন। আচ্ছা, আমি একটু বুঝতে পেরেছি। আমি একটু পার্থদার কাছে যাব, আমি এই বিষয়টা নিয়ে একটু পার্থদার কাছে যাবো। পার্থদা তুমি বলো, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। আমি সিপিএম এর যিনি আছেন তার একটা কথা ধরেই আমি বলছি, বেশ কিছুদিন আগে তোমার কথাটা কেটে যাচ্ছে পার্থদা। যারা দিল্লি যাতায়াত করি, সেখানে একটা বাজার আছে এবং দিল্লির চিত্তরঞ্জন পার্ক অঞ্চলে প্রচুর বাঙালি দীর্ঘ 100 বছর করে তাদের বাস। সেই জায়গায় কোনো একটি দিন হ্যাঁ মাছলি মার্কেট, সেখানে এসে বজরং দলের লোকজন, আরএসএস এর লোকজন, চারটি হ্যাঁ তারা এসে বলছে বাঙালিরা কেন মাছ খায়, আমরা কি খাবো, কি করবো বাঙালিরা। প্রসঙ্গটাই ঘুরিয়ে দিচ্ছেন। ওখানে তারা প্রত্যেকটা বাঙালি ভালো আছে, প্রত্যেকটা বাঙালি ভালো আছে ওখানে। তারা বলছে আমরা ভালো আছি। মমতাকে বলুন এরকম বিদ্বেষ যেন না করে তারা। ওখানে কি বলছে আমার জেনে দরকার নেই, মাছ খাওয়া বন্ধ করতে যাচ্ছে কেন সেটা আগে উত্তর দিন। এই অধিকার কে দিয়েছে আপনাদের? এসআইআর এর সঙ্গে মাছ খাওয়া বন্ধর কোনো সম্পর্ক নেই। আপনি এই সম্পর্ক এসআইআর এর সঙ্গে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন আপনারা। এই বাঙালি বিদ্বেষটা এই প্রয়োজনে কাজে লাগাচ্ছেন আপনারা। দুর্গাপুজোর সময় আমি শিখাই। আর একটা কথা বলে লুঙ্গি পরা দেখে শুভেন্দু এটাকে উল্টো দিচ্ছেন। উল্টো দেখছেন আপনারা। একদম না, বাঙালি বিদ্বেষ এখানে হচ্ছেই না। বাঙালিরা যথেষ্ট ভালো আছে, বিভিন্ন জায়গায় বাঙালিরা যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, যারা সত্যিকারের শ্রমিক, মাতৃভাষা বাংলা লিখলে পরে হচ্ছে যে তাকে বাংলাদেশি ধরে নেওয়া হবে। যারা পরিযায়ী শ্রমিক, যারা সত্যিকারের বাংলাদেশ থেকে এসেছে এবং তারা মালদা থেকে আধার কার্ড নিয়ে যারা কাজ করতে যাচ্ছে, আমি সবাইকে রিকোয়েস্ট করছি এক এক করে বলুন, এক এক করে আমি বলছি এক এক করে বলুন প্লিজ। তার জন্য ঢুকেছে, এটা স্বীকার করুন। 14 সাল থেকে আছেন এখনো পর্যন্ত। না একটু পার্থদাটা না আমি রাখি দিই মধুজাতি দুজনকেই বলছি। না দিদি থেকে উড়ে এসেছে। আমি একবার বলছি, কিভাবে ঢুকেছে বলুন। এক এক করে বলুন। পার্থদা কমপ্লিট করো। আমি যেটা বলছিলাম, এই যে প্রথম যেটা বললো যে অনুপ্রবেশ কোথা থেকে ঢুকলো? কোনো বর্ডার টপকে তো ঢুকতে হয়েছে, হাওয়াই উড়ে আর সাবমেরিন করে ঢোকেনি। বর্ডার কারা পাহারা দিচ্ছিল? বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ পাহারা দিচ্ছিল না? বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা, আপনি বললেন ওখানে তৃণমূলের বিধায়ক আছে। বর্ডার অঞ্চলে অনেক জায়গায় তৃণমূলের বিজেপির এমপিও আছে, বিজেপির বিধায়কও আছে। তাহলে আপনাদের সাথে তৃণমূলের কত সুন্দর বোঝাপড়া আপনারা দেখুন। আরজিকরের কেসটায়, আমি একটা আরজিকরের কেসটা টানা উচিত না, এখন অন্য টপিক হচ্ছে। আরজিকরের কেসটায় এখনো কোনো তদন্ত খুঁজে পেল না। তার মানে সুন্দর আপনাদের একটা রেশিও আছে, বিজেপি তৃণমূল যাকে বলে বিজেমূল, সুন্দর রেশিও আছে, তার প্রমাণ পাওয়া গেল। আপনার কথা ধরেই বলছি, আরজিকরের যে কেসটায় সিবিআই তদন্ত করলো, সারদা নারদা সিবিআই তদন্ত করলো, কোনো কিছুই হলো না। কয়লা চোর, গরু চোর, বালি চোর, খাদ্য চোর সব পার হয়ে গেল। তারা তদন্ত করলো, সিবিআই, তাই তো? ইডি। আপনি যে কথা বলছেন, ইন্ডি জোটে তো আপনারা একসঙ্গে আছেন। মমতা দেবীর সাথে। আর একসঙ্গে আছে মমতা ব্যানার্জি। আজকে একটা ভেতরে পা দিচ্ছেন, কালকে বাইরে পা দিচ্ছেন, ও আমাদের জানা আছে কত আমরা একসঙ্গে আছি। এটা তো জোট তো বেঁধেছে একসাথে। বিজেপিকে জোট ছাড়া সরকার চালাচ্ছে নাকি? মমতা ব্যানার্জি কবে ইন্ডিয়াতে আসবেন আর কবে যাবেন এটা আপনাদের আরএসএস এর নাগপুরের দপ্তর সবচেয়ে ভালো জানেন। নাগপুরের দপ্তরকে গিয়ে জিজ্ঞেস করুন যে বেঙ্গল থেকে যে আরএসএস এর লোক হচ্ছে যে ইনভাইটেড থাকে, তাহলে আরএসএস কে মমতাকে পাঠিয়েছে ওখানে, জিজ্ঞেস করে কথা বললে তো হবে না। আপনি বিজেপি বিরোধিতা এখানে বললে হবে কি? আপনার
RSS যা এর বলছি সব একটা মৌলবাদীদের শুনে হাতের বলছি। উপরে আচ্ছা, আমি এই টপিকটাকে ওখানে শেষ করছি। আমার মনে আমার হয় এই লাস্ট টপিক, একটা কথা হ্যাঁ আছে, হ্যাঁ মধুজাদি বলে নাও। সেটা হচ্ছে যে কেন এখন, কেন আগে হয়নি। 26 সালে নির্বাচন আছে, এই যে বাঙালি বিরোধী তকমা বিজেপি যেচে নিজের গায়ে নিচ্ছে এবং গোটা বাংলা জুড়ে বাংলা অস্মিতা নিয়ে একটা চর্চা হচ্ছে, বাঙালি ভার্সেস বিজেপি এই নিয়ে হচ্ছে, মানে বাঙালিকে বিজেপি কোতল করবে, এই একটা মনোভাব এখন তো মানুষের মধ্যে এসছে, মানে স্বাভাবিক মনোভাব। এইটা এখনই কেন? 26-এর নির্বাচনে যদি জিততে হতো বিজেপির, তাহলে বিজেপি এই কাজ এখন করতো না, সত্যি তো আরো 10 বছর আগে করতো। আমি একটা এখন কথা বলবো, করেছে এটা কারণ সাম্প্রদায়িকতাটা আর খাবে না, মমতা সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচাবে, সেটা আর খাচ্ছে না মানুষের। হ্যাঁ, মানে তাই সাম্প্রদায়িকতার হাত থেকে, ধর্মীয় মৌলবাদের হাত থেকে বাঁচতে মমতাকে ভোট দাও না, এটা আর খাচ্ছে না। তাই নতুন টপিক এই বাইনারি তৈরির জন্য নাগপুরের প্ল্যানিং এ বিজেপি ভীষণ সুন্দর করে এই প্ল্যানিং তুলে দিল। তৃণমূলের প্রতিনিধি নেই, না হলে আমি জিজ্ঞাসা করতাম, তৃণমূল তো সরকারে আছে, কটা রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছে, কটা রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছে, কবার হচ্ছে যে আমার রাজ্যের চিফ সেক্রেটারি অন্য রাজ্যের চিফ সেক্রেটারির সাথে কথা বলেছে। আমাদের রাজ্যে দাঁড়িয়ে বিধানসভায় একটা প্রস্তাব এর বিরুদ্ধে মিনিমাম পাস হয়নি, তারপরে দাঁড়িয়ে ওরা বলে চলেছে এই সমস্ত। তার মানেটা কি? আসলে বাংলা বাঙালি ভাগ করে করে, বাঙালি অবাঙালি ভাগ করে এবারের নির্বাচনী বৈতরণী তৃণমূলকে উতরে দিতে চাইছে RSS এবং বিজেপি। পার্থদা তুমি শেষ করো। হ্যাঁ, আমি বলছি আজকে যে এই যে বাঙালি বিদ্বেষী, এটা তো তৃণমূলের হাতে বিজেপি তুলে দিল। কারণ আজকে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের কথা ভাবতেন, তাহলে সব রাজ্যের চিফ সেক্রেটারি ছিল, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে কটা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, কটা চিফ সেক্রেটারির কাছে চিঠি গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রাইম মিনিস্টারকে, কেন হোম সেক্রেটারিকে, হোম মিনিস্টারকে কেন চিঠি লিখছে না? সবটাই কথা আপনার কি রাকিদি, এই বিষয়ে তোমার আর কিছু বলার আছে? তাহলে আমি নেক্সট টপিকে যাবো। বাংলার মানুষ বুঝে গেছে। উনি যেটা বলছেন, ওনার কথার সূত্রেই আমি বলছি যে এই যে আপনারা বলছেন বাঙালি বিদ্বেষ, আপনারা বোঝাটাই ভুল করছেন। বাঙালি বিদ্বেষের এখানে কোনো জায়গাই নেই। বাঙালি তো আমি বিজেপি করছি, বাঙালি তো আমরা সবাই এখানে। এক এক করে প্লিজ পার্থদা, এক এক করে রাকিদি শেষ করে নাও। বাঙালি বিদ্বেষের কথা আসছে কেন? এখানে তো পুরোটাই আসছে যে ভুয়ো ভোটার এবং এত রোহিঙ্গা, যে এই যে তারা অতিরিক্ত মুর্শিদাবাদ কিন্তু রাকিদি বিভিন্ন জায়গায় বলুন, এত যে ভুয়ো ভোটার তাদেরকে বাদ দিতে হবে। আমার রাজ্যে আছে একটু তথ্য। আমি বলছি, আমি রাকিদি একটা কথা এখানে ডেফিনেটলি আমাকে একটু বলতেই হবে, সবাই কথা বলছে, আমি জাস্ট একটা তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা সত্যি কথা যে ভুয়ো ভোটার কিন্তু আছে এবং বিভিন্ন ক্ষেত্রে পুশব্যাকের একটা প্রক্রিয়া চলছে। কিন্তু এটাও তো ঠিক যে পুশব্যাক করার ফলে ইন্ডিয়া, মানে পশ্চিমবঙ্গ থেকে যে কজনকে পুশব্যাক করা হয়েছিল তাদেরকে কিন্তু আবার ইন্ডিয়াকে ফিরিয়ে নিতে হয়েছে। তার মানে কোথাও কি এটাও একটা ব্যাপার নয় যে যেমন আমি একটা তথ্য দিতে পারি। হ্যাঁ, আমি একটা তথ্য দিতে পারি, যেমন কেরল গভর্নমেন্ট কেরল থেকে কিছু ধরা পড়েছে অনুপ্রবেশকারী, তাদেরকে কিন্তু বাংলাদেশে ফিরিয়ে নিয়েছে, তারা মেনে নিয়েছে যেটা বাংলাদেশের। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভুয়ো ভোটার হিসাবে যাদেরকে অনুপ্রবেশকারী বলে যাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তাদেরকে কিন্তু আবার নিতে হয়েছে। আমি বলছি যে এই প্রক্রিয়াটা আরেকটু স্মুথলি, মানে আমি এই জন্য বলছি কথাটা যে এটা যদি আরেকটু প্রক্রিয়াটাকে ঠিক করে করা যেত। কারণ দেখুন, একটা জিনিস তো আমাদের সকলকেই মানতে হবে, বিষয়টা কিন্তু শুধু বাংলার ক্ষেত্রে নয়। কিছুদিন আগেও যদি আমরা দেখি, তখন আমরা পাগড়ি পরা কাউকে মানুষকে দেখি খালিস্তানি বলে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছিল। আমরা দেখেছি বিজেপির এমপি এই কাজ করেছিলেন যে খালিস্তানি বলে দিচ্ছেন। আমি বলছি যে যদি এরকম পাগড়ি পরা দেখলে খালিস্তানি বা লুঙ্গি পরা দেখলেই রোহিঙ্গা বলে দেওয়া হয় বা বাংলা বলছে বলেই বলে দেওয়া হয়, তাহলে কোথাও একটা বিদ্বেষমূলক একটা সাম্প্রদায়িকতা তৈরি হয়। যে তার মানে এক ধরনের ভাষা, এক ধরনের পোশাক, খাদ্য না থাকলেই তাদেরকেই একটা আলাদা করে দেওয়ার একটা টেন্ডেন্সি, এবং এটার ফলে মানুষের মধ্যে এই বিদ্বেষটা ছড়াচ্ছে কিনা এই নিয়েই আমাদের আলোচনাটা ছিল। যাই হোক, আমি ডেফিনেটলি এই আলোচনাটা এখানে শেষ করছি। আমি পরের আলোচনায় যাব। পরের আলোচনা যেটাও আমাদের মানে ভারতবর্ষের নিরিখে একটা খুব চিন্তার বিষয়। তার কারণ এই মুহূর্তে আমেরিকার সরকার
মানে পণ্যের ওপর, যে ভারতীয় পণ্য যেটা মানে আমেরিকা থেকে যে পণ্য আসছে বা আমেরিকার সঙ্গে যে বিজনেসের যে পণ্য আর কি, সেখানে 25% ট্যাক্স বসিয়েছে এবং তার সাথে জরিমানা। এবার এই ট্যাক্সটা যদিও বা আমরা হয়তো বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু এই জরিমানার কারণটা কি যদি আমরা একটু তলানিতে গিয়ে ভেবে চিন্তা করে দেখি, তাহলে দেখতে পাবো যে এই জরিমানাটা করা হয়েছে তার কারণ যে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে। সেই কথা মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন যে জরিমানা। এবং ডোনাল্ড ট্রাম্প কতগুলো কথা বলেছে যেগুলো বাংলা অনুবাদ করলে যেটা হয় সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী আমার বন্ধু, কিন্তু ভারতের সঙ্গে সাম্প্রতিককালে আমাদের খুব বেশি বিজনেস হচ্ছে না, আমরা বেশি বিজনেস ভারতের থেকে পাচ্ছি না, বা আমরা মূলত কিনছি ভারতের থেকে। তো এবং এই কারণগুলোর জন্যে ট্যাক্স একটা বাড়ানো হয়েছে। এবং তার সাথে সাথে এই কথাও বলা হয়েছে যে পাকিস্তান আমাদের বন্ধু, মানে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছে, এবং ভবিষ্যতে তেল সরবরাহ পাকিস্তানের সঙ্গে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এটা হতে পারে যে কোনো সময় পাকিস্তানের থেকে তেল নিতে হতে পারে ভারতের। এই একটা জায়গার কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং এই জায়গা থেকেই কিন্তু যে ভারতের বিদেশ নীতি কি কোথাও দুর্বল হচ্ছে, এই নিয়ে আমার দ্বিতীয় টপিক থাকবে। আমি এই টপিকটাতে প্রথমে আমি পার্থদার কাছে যাব। পার্থদা, তুমি আমাকে একটু বলো যে আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে স্বাধীনতার সময় থেকেই রাশিয়া এবং মানে আমি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে দেখি তাহলে রাশিয়া এবং আমেরিকা এই দুটো কিন্তু প্রধান একটা বড় শক্তির জায়গা ছিল, এবং ভারতবর্ষ বরাবরই একটা নিউট্রাল মানে স্ট্যান্ড রাখতো, মানে রাশিয়ার প্রতিও খুব একটা ইয়ে নয়, আমেরিকার প্রতিও নয়। হ্যাঁ, শুনতে পাচ্ছ পার্থদা? হ্যাঁ, তো নিউট্রাল স্ট্যান্ড রাখতো। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় ইন্দিরা গান্ধীর আমলে বা তারপরেও আমরা দেখেছি, ইভেন কোল্ড ওয়ারের সময়ও আমরা দেখেছি যে ভারত একটা নিউট্রাল স্ট্যান্ড রাখতো। কিন্তু রিসেন্টলি আমরা নরেন্দ্র মোদীর কালে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আমেরিকার একটা খুব বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। এবার সেই বন্ধুত্বের পরেও এরকম একটা ঘটনা কেন ঘটলো সেটা নিয়ে তুমি যদি একটু শুরু করো পার্থদা। নরেন্দ্র মোদী আমেরিকার কাছে স্যারেন্ডার করে দিয়েছে, কারণ নরেন্দ্র মোদী যে 56 ইঞ্চি ছাতি, যে ফানুস, সেটা চুপসে গেছে। সেদিনই আমরা বুঝতে পারলাম, আমাদের সামনে পরিস্ফুটিত হলো যেদিন অপারেশন সিন্ধু আমরা লড়াই করছি দেশের প্রতিকটা পার্লামেন্টের দাঁড়িয়ে, প্রতিকটা রাজনৈতিক দল, তখন তো কোনো রাজনৈতিক নয়, দেশ বাঁচানোর ব্যাপার, সব রাজনৈতিক দল নরেন্দ্র মোদীকে বলেছিল আপনার সিদ্ধান্ত, আমরা আপনার সাথে আছি, লড়াই করব আমরা। লড়াই জায়গাটাকে আরেকটা দেশের প্রেসিডেন্ট সে কি করে থামাতে পারে? তাহলে কার নির্দেশে সামলো? তখনই বোঝা যায় নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করে দিয়েছেন ইউএস এর কাছে। আর দুটো পয়েন্ট যেটা হলো, কালকে যে 25% শুল্ক ভারতবর্ষের উপর চাপিয়েছে, আমরা কার সাথে ব্যবসা করব, আমরা কার থেকে তেল কিনবো, আমরা কার থেকে গ্যাস কিনবো, সেটা আমেরিকা ঠিক করে দেবে। এতদিন ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি, ইন্দিরা গান্ধীকে চোখ দেখানোর চেষ্টা করেছিল, ইন্দিরা গান্ধী কিন্তু লাল চোখের ভয় পায়নি। আজকে নরেন্দ্র মোদী আমেরিকার লাল চোখের ভয় পাচ্ছে। আমরা দেখেছি যে ইতিহাস যদি জানি তাহলে দেখবো যে এই ব্যবসা করার এক অছিলায় ভারতবর্ষকে চমকে ধমকে নরেন্দ্র মোদীকে চমকে ধমকে ভারতবর্ষের মাটিতে ব্যবসার বিস্তার করতে চাইছে এই আমেরিকার প্রেসিডেন্ট। আর আমার দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড যখন বললো না, ইজ বাট ট্রাম্প সরকার, হ্যাঁ, সেখানে যে ড্রাম বাজিয়ে চলে আসলো, নরেন্দ্র মোদী ড্রাম বাজিয়ে চলে আসলো। এখন নরেন্দ্র মোদী ড্রাম বাজাচ্ছে ট্রাম্প। তার মানে আপনি বুঝতে পারছেন যে 56 ইঞ্চি ছাতি এক ধমকে যুদ্ধ সিজফায়ার থেকে সরে আসলো। তাকে তার মুখ থেকে শুনতে হচ্ছে যে ভারতবর্ষের যুদ্ধ করবো কিনা, তার মুখ থেকে শুনতে হচ্ছে কে সে? আমরা কি কোনো বিদেশি শক্তির কাছে কি আমরা আত্মসমর্পণ করলাম? আমাদের ভয় হচ্ছে আমরা আমেরিকার কাছে পরাধীনতা জড়িয়ে যাবো না তো এই নরেন্দ্র মোদী চক্রান্তে। রাখিদির কাছে আসতে হবে। রাখিদি, তোমার উত্তর। প্রথম কথা বলি একটা, যে উনি যে বলছেন কথাটা যে ট্রাম্প যুদ্ধ ঘোষণা মানে বিরতি করেছেন তার জন্য হয়েছে, নরেন্দ্র মোদী কিছু বলেনি, এই ব্যাপারটা নিয়ে বিদেশ মন্ত্রক যে ছিলেন তিনি কিন্তু প্রথমেই ডিক্লারেশন দিয়ে দিয়েছিল যে না, ট্রাম্পের সঙ্গে কোনো রকম কথা হয়নি, প্রথমেই বলে দিয়েছেন। এবং আমি যতটুকু জানি গত কাল নয় তার আগের দিন এটা নিয়ে আবার আলোচনা হয়েছিল, তখনও তিনি বলেছেন যে ট্রাম্পের সঙ্গে কোনো কথা কিন্তু হয়নি, এটা নিজেদের ডিসিশনে তারা যুদ্ধবিরতি করেছে এবং এখানে ট্রাম্পের কোনো রকম ইয়ে নেই। সে আগ বাড়িয়ে যদি বলে যে যুদ্ধ আমি বন্ধ করে দিলাম, নিজের একটা মানে গর্ব দেখানোর জন্য
যে আমি অহংকারী। ট্রাম্প তো এমনিতে অহংকারী লোক, সে গর্ব দেখানোর জন্য বলতে চেয়েছে যে আমেরিকাই শ্রেষ্ঠ এবং সেই জন্য আমি বলছি যুদ্ধ থামাতে, সেই জন্য থামাচ্ছি। সেটা উনি গায়ের মানে না, আপনি মোড়ল, সেটা কিছু করার নেই। কিন্তু আমাদের বারবার করে এই ব্যাপারটা নিয়ে বারবার করে সংসদে বিবৃতি দেওয়া হয়েছে যে এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি। দ্বিতীয় নম্বর আসছে যে ওই যে 25% যেটা বলছেন শুল্ক চাপানো, আসলে আমার যেটা মনে হয়, মানে আমার ব্যক্তিগত আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে মনে হচ্ছে যে ট্রাম্প এখন ভারতবর্ষকে ভয় পাচ্ছে। সোজা কথা বলে দিচ্ছি, ভয় পাচ্ছে। কারণ আমেরিকার যা পরিস্থিতি এই মুহূর্তে, আমাদের সাময়িক পরিস্থিতি আমরা অনেক উপরে চলে গেছি, আর ভারতবর্ষ এখন অনেক এগিয়ে। আজ থেকে 20 বছর আগে এই যে ইন্দিরা গান্ধীর সময়ের কথা যে বলছে, বা পরবর্তীকালে মনমোহন সিং, এদের সময় যে ভারতবর্ষ আর এখন যে ভারতবর্ষ, তার অনেক তফাৎ। সেই জায়গাটায় কোনো না কোনো একটা জায়গায় এক এক করে রাখি দি বলে নিই, কোনো না কোনো একটা জায়গায় এখানে ট্রাম্পের কোনো না কোনো একটা জায়গায় কোনো দুর্বলতা মনে হয়, কোনো জায়গায় মানে পিন ফোটাচ্ছে। সেই কারণে ওরা চাইছে ভারতবর্ষকে এরম ভাবে আটকানো। কিন্তু ভারতবর্ষকে এরম ভাবে আটকে কোনো লাভ নেই, কারণ ভারতবর্ষ এখন সব দিক থেকে উন্নয়নের এগিয়ে চলেছে। যে কোনো ক্ষেত্রে আপনি দেখুন, আজকে চাঁদে পা থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু ভারতবর্ষ অনেক এগিয়ে আছে, এবং মহিলারাও কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা আজ থেকে 20 বছর কি 25 বছর আগে আমরা ভাবতে পারিনি, সেটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমেরিকার তো হয়তো ভয়ের কারণ হতে পারে। আরেকটা জিনিস যেটা মনে হয়, সেটা হচ্ছে আমেরিকা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ভালো ব্রেনই লোকেদের নিয়ে কিন্তু তারা ওই জায়গাটা চালায়। ওদের কি আছে, নিজস্ব কি আছে, ফসল আছে, কিছু আছে? ওদের কিছু নেই, ওদের না এগ্রিকালচার। কিন্তু এখান থেকে তারা ভাড়া করে নিয়ে গিয়ে তারা আমেরিকাটাকে একটা সাজাচ্ছে। তো সেই জায়গাটা যদি কমতি পড়ে যায়, তাহলে তো আর এক নম্বরে আমেরিকা থাকবে না। সেই কারণে সেই ভয় হতে পারে অনেক রকম। দেখুন, আমাদের রাজনীতি একরকম, কূটনৈতিক আরেক রকম। কূটনীতিক ক্ষেত্রে ওরা অনেক রকম ভাবে চিন্তা করছে, সেই কারণে এটা একটা ইন্ডিয়াকে একটা ছোট্ট করে একটা দাবড়ানোর ব্যাপার, যে আমি দাবাচ্ছি তোমাকে, আমি আমেরিকা, আমি ট্রাম্প, আমি প্রেসিডেন্ট, আমি তোমাকে দাবাচ্ছি। কিন্তু এইসব নিয়ে ইন্ডিয়ার কোনো মাথা ব্যথা নেই। ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। ওই 25% কি কবে আবার বলবে যে পাকিস্তান থেকে তেল কিনতে হবে, এইসব ব্যাপারে ইন্ডিয়া এখন কূটনৈতিক চালে, বৈদেশিক চালে অনেক এগিয়ে গেছে ইন্ডিয়া। সুতরাং ওই ট্রাম্পের ওই ছোট ছোট ইয়ের মতো একটা লাথি মারার ব্যাপার থাকে না, সেই হাতি যা বাজার যায় কুত্তা ভোগে হাজার, একটা কথা আছে আর কি, সেরকমই ব্যাপার। ওই ছোট ছোট পিন ফোটানোর মতো কথা ইন্ডিয়ার এখন আর গায়ে লাগে না। আমি মধুজাদির কাছে যাবো। মধুজাদি, দেশ অনেক এগিয়ে যাচ্ছে, এটা ট্রাম্পের তরফ থেকে একটা মানে একটা ভয় দেখানোর ভীতি প্রদর্শন, আর কিছু না। মধুজাদি, শুনতে খুব গাল ভরা কথা, শুনতে খুব ভালো লাগে। আসলে আরেকটু আমাদের মনে হয় একটু এই যে এত কথা আমরা শুনলাম, আমার মনে হয় একটু ভালো করে বিষয়টা হচ্ছে যে দেখা দরকার কতগুলো দেশের ওপরে চাপিয়েছে। শুধু কি আমাদের ওপরে চাপিয়েছে না, শুধু আমাদের ওপরে চাপাই না, এপ্রিল মাসে মোট 100টি দেশের ওপর চড়া হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিল ট্রাম্প, এবং বললো কি তারপরে যে ভারতের ওপর 26% আমদানি শুল্ক চাপানো হবে। এই যে 29 বার ট্রাম্প এই সময়ের মধ্যে বলেছেন যে উনি বাণিজ্য চুক্তি বাতিল করে দেবেন, এই হুমকি দিয়ে ভারতকে বাধ্য করেছেন যুদ্ধবিরতি ঘোষণা করতে। ভারতের পক্ষ থেকে মিনমিন করে অতি অবশ্যই বলা হয়েছে, কিন্তু 29 বার বলা একটা কথা, তার প্রতিবাদে যতটা গর্জানো উচিত ছিল, তো যতটা গর্জান 56 ইঞ্চি, ততটা গর্জাতে উনি যে পারেননি সে কথা আমরা সবাই জানি। অনেক দেরিতে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, ওসব আমরা সবাই জানি। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটাও ভালো করে বলতে পারলেন না বিজেপির প্রতিনিধি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তান আমাদের কাছে এটা অ্যাপিল করেছিল, তাই আমরা হচ্ছে যে যুদ্ধবিরতিতে সাড়া দিয়েছি। হ্যাঁ, এই কথাই বলেছে খুব পরিষ্কার করে। আমার কথা এগুলো কিছু না, আজকের কথাটা আরো মারাত্মক। এখন যদি দেখুন 26% ট্যাক্স চাপায় আমাদের কিছু যাবে আসবে না, এরকমটা নয়। আমাদের ব্যবহার্য মোবাইল ফোন, আইটি, এই সমস্ত বিভিন্ন জিনিসের দাম প্রচুর পরিমাণ বেড়ে যাবে, এবং মানে তার সাথে আজকে যে কথা, মানে এরপর যে কথাটা বলেছে সেটা আরো মারাত্মক। ফার্স্ট টুইটে তো বলেছে যে 26% করের কথা, তারপরে টুইটে বলেছে রাশিয়ার সঙ্গে কেন তেল কেনা হচ্ছে, রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে, এবং ভারতবর্ষ হচ্ছে ওই চীন, রাশিয়া, এদের সঙ্গে ওই G23 এটার মধ্যে আছে, সেটার জন্য হচ্ছে যে ভারতবর্ষকে
জরিমানা করা হবে, চীনের মতনই জরিমানা করা হবে। আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক বাণিজ্যিক ক্ষেত্রে দাঁড়িয়ে কি, এটা আমরা সবাই জানি। ওনারা 26% বলেছেন, এবং যেদিন দাঁড়িয়ে এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা করলো, চীনও কিন্তু এক পায়ে গিয়ে বললো আমেরিকার প্রোডাক্ট আমার দেশে ঢুকতে গেলেও আমি হচ্ছে যে জরিমানা বসাবো। আমার দেশের সরকার পারলো না কিন্তু এই কথা বলতে। ফলে এই যে এত বড় বড় কথা শুনলাম, এই বড় বড় কথাগুলোর কোনো মানে নেই। আমার দেশের সরকার যদি এটা বলতে পারতো যে আমেরিকা এই কথা বলছে, আমেরিকা যদি এই বিল পাস করে আমার দেশে, তাহলে আমেরিকার পণ্য কি করে ঢোকে আমিও দেখবো। আমার দেশের যত ব্রেন আমেরিকাতে আছে আমি ফেরত আনবো। যদি বলতে পারলো না কেন? বলতে পারেনি, বলতে পারবে না। এখনই বলতে সেটা কি চাই, কি করে জানলেন যে আপনি? সরকার আপকি বার ট্রাম্প সরকার এই মানে স্লোগান দিয়ে দিয়েছিল প্রায়, আপকি বার ট্রাম্প সরকার। হ্যাঁ দিয়েছিলেন। তো সৌজন্যমূলক কথা, কিসের সৌজন্যমূলক? কিন্তু দিদি, সৌজন্যে আপনি অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর হয়ে প্রচার কি করে করবেন? হ্যাঁ দিদি, যতটা আমার সেখানে স্বার্থ থাকে এবং তো গুরুত্বপূর্ণ কি বলবো, দিকটাও। ওখানে কি বিরোধিতা করবে কখনো? একটা না, গিয়ে না। ওখানে গিয়ে বিরোধিতা করবে? প্রধানমন্ত্রী দেশে ছিল না, বলতে গেল কেন? কিছু তো বলারই দরকার ছিল না। পাকিস্তানে কে সরকারে আসবে না আসবে সেটা কি আমার দেশের প্রধানমন্ত্রী বলে দেন? না আমার দেশের কে প্রধানমন্ত্রী হবে আমেরিকার ট্রাম্প সরকার বলে দেওয়ার ক্ষমতা রাখে? কারোর হয়ে আজকে যদি কংগ্রেসের হয়ে কি ইন্ডিয়া জোটের হয়ে বাইরের কোনো দেশ প্রচার করে, আপনি মেনে নেবেন তো? আপনি মেনে নেবেন তো? কে বলেছে প্রচার করছে না? আজকে রাহুল গান্ধী কি বলেছে? প্রচার করছে না, কে বলেছে? রাহুল গান্ধী কি বলছে? এটা হচ্ছে আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। আমি রাশিয়া থেকে তেল কিনবো কি কিনবো না। আচ্ছা, আরেকটা কথা বলুন তো আপনি, সাংহাই কোঅপারেশনে চীনও আছে, রাশিয়াও আছে, ভারতও আছে, পাকিস্তানও আছে। এবং ভারত আর পাকিস্তান এই দুটো কিন্তু একটা কি বলবো, মানে এই দুটোই কিন্তু হচ্ছে ওখানে পার্মানেন্ট মেম্বার সাংহাই কোঅপারেশনের এই পার্মানেন্ট মেম্বার। ওখানে রাশিয়া থেকে রাশিয়ার সঙ্গে একসঙ্গে থাকা যদি অপরাধ হয়, তাহলে সাংহাই কোঅপারেশনে পাকিস্তান আছে, কেন পাকিস্তানের উপরে এই স্যাংশন লাগু হলো না? ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে দাঁড়িয়ে আসলে ইউক্রেনের পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে পক্ষ নেওয়াটার কোনো দরকার ছিল না। আর এখানে শুরুতেই বলছিলেন ন্যামের কথা, আমরা ন্যামের নীতি থেকে সরে এসেছি। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ওটা একটা আন্দোলন ছিল। দুই শিবিরের পরে 90-এর দশকে যে দুই শিবির তৈরি হলো, এই দুই শিবিরের হাত থেকে বাঁচতে, এই 90 দশক বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দুই শিবির তৈরি হচ্ছে আস্তে আস্তে গোটা বিশ্ব জুড়ে, এই দুই শিবির থেকে ভারতবর্ষ নিরপেক্ষ থাকবে। ট্রাম্পের সরকারের আমলে আমরা মোদীকে কি দেখেছি? কত হাজার হাজার লাখ লাখ টাকার স্যুট উপহার দিয়েছে, আমার দেশের পয়সা নষ্ট করে। তো আর ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কোথায়? ক্ষুধাসূচকে ভারতবর্ষের র্যাঙ্কটা দারুণ, কিন্তু এখন র্যাঙ্কটা কিন্তু দারুণ। ভারতবর্ষ আতপেটা খেয়ে শুতে যাচ্ছে, এর নাম এগোনো? ভারতবর্ষের মেয়েরা এগোচ্ছে। উন্নাওতে যে অপরাধী, যে হচ্ছে যে ভিকটিম, সেই উন্নাওতে ভিকটিম, মানে আমরা জানি তো বিধায়কের যোগাযোগ আছে ওখানে। আমরা দেখেছি আইনজীবীকে মারা হয়েছে এই রিসেন্টলি, দুদিন আগে আইনজীবী খুন হয়ে গেছে। যে কোর্টে করে মানে কোর্ট থেকে যে গাড়ি করে ফিরছিল, ওই গাড়ির ওপর হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছে। অ্যাক্সিডেন্ট গুলো নর্মাল, নির্যাতিতার বাবাকে খুন হয়ে যেতে হয়েছে। এই পশ্চিমবঙ্গেও যেমন চলছে নারী নির্যাতনের প্রশ্নে, ভারতবর্ষ প্রতিদিন এগোচ্ছে। নারীর প্রশ্নে আমরা এগোচ্ছি। যে দলের হয়ে উনি বসে আছেন, ওই দলের একজন নেত্রী আছেন মৃদুলা দেবী, তিনি টেলিগ্রাফকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন, ওদের মহিলা মোর্চার দিল্লির বড় নেতা, টেলিগ্রাফকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন বাড়িতে বড়রা মেয়েদেরকে ধরে দুঘাত দিতেই পারে, কোনো অসুবিধে নেই। এরা হচ্ছে বিজেপির নেত্রী এখন। হ্যাঁ, তারা হচ্ছে যে বলছে ভারতবর্ষ এগোচ্ছে। কিসে এগোচ্ছে ভারতবর্ষ? প্রতিদিন ক্ষুধা সূচকে হচ্ছে যে আমাদের র্যাঙ্কের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। প্রতিদিন দাঁড়িয়ে হচ্ছে যে আমার ভারতবর্ষের মাথায় ঋণের বোঝা বাড়ছে। কিসের স্বনির্ভর অর্থনীতি তাহলে? কোনো স্বনির্ভর অর্থনীতি না। স্বনির্ভর অর্থনীতির নামে পরনির্ভর পররাষ্ট্রনীতি তৈরি করতে চাই। আমি পার্থদার কাছে পরনির্ভর পররাষ্ট্রনীতির জন্য দাঁড়িয়ে আজকে আমাদেরকে মাসুল গুনতে হচ্ছে। আমি পার্থদার কাছে যাব। খালি একটা কথা বলবো, যে এটা দর্শকদের উদ্দেশ্যে বলবো, যে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ড যেটা 15 বছর আগে যেটা হয়েছিল, সেটাতেও কিন্তু বিজেপির যিনি এমপি ছিলেন সাধ্বী প্রজ্ঞা, তার নাম জড়িয়ে ছিল, এবং তিনিও কোর্ট থেকে ছাড়া মানে জামিন মানে পেয়েছেন আর কি, মানে বেকসুর খালাস পেয়েছেন। এই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে।
এনআইএ যখন তদন্তভার হাতে নেয় তখন লিখিত ছিল এনআইএর এটা যে এটিএস, মহারাষ্ট্র পুলিশের এটিএস, মহারাষ্ট্র সরকারের এটিএস প্রচুর তথ্য তারা হচ্ছে যে তথ্য লোপাট করেছে, এটা কিন্তু এনআইএ এর অবজারভেশন ছিল। তো যাই হোক, আমি পার্থদার কাছে, আমাদের আজকে এটা টপিক না, আমি পার্থদার কাছে যাবো। পার্থদা তুমি শেষ করো। যে বিজেপি নেত্রী আলাগায় যে বোম বিস্ফোরণ তাতে জড়িত প্রচুর খালাস পেয়েছে। আচ্ছা, এখানে যদি কোনো মুসলমান নাম পাওয়া যেত, কোনো এখানে প্রজ্ঞার জায়গায় যদি আলিফা, প্রজ্ঞার জায়গায় যদি নাসরিনা এরকম নাম পাওয়া যেত, তখন কি হতো? তখন বিজেপি আরএসএস সংঘ পরিবার চিহ্নিত সারা ভারতবর্ষের মুসলমান উগ্রবাদ। আচ্ছা, আপনারা কি মনে করেন বিজেপি মানেই মুসলমান বিরোধী? এই যে কথাগুলো কেন বলেন বলুন তো সবসময়? আপনি কথাটা বলছেন, এই কথাটা আপনাদের সরকার দীনদয়াল উপাধ্যায়ের বই গুজরাটে রাজস্থানে পড়ায়, সে বইতে এই কথা লেখা আছে যে কমিউনিস্ট মানে খারাপ, মুসলমান মানে খারাপ, এবং তার সাথে হচ্ছে নিগ্র মানে খারাপ। এই কথাগুলো দীনদয়াল উপাধ্যায় লিখে গেছেন, যাদের বই আপনাদের সরকারগুলো পড়ায়। প্রথম কথা হ্যাঁ, পার্থদা শেষ করো। আমি মনুবাদী পড়েছি, আমি জানি মহিলাদেরকে ওরা সন্তান প্রসব করার যন্ত্র ভাবে। আপনি বলুন তো আরএসএস এর কজন মহিলা নেত্রী আছে? অধিকার নেই, ওদের জন্য আলাদা দুর্গা বাহিনী করেছে। হ্যাঁ, আরএসএস তো একটা স্বয়ংসেবক, ওরা তো অনলি ফর পুরুষ, মানে ওরা মানে মহিলারা আমাদের ভাগ আছে বিভিন্ন, আর মহিলাদের অসম্মান, এটা আপনাদের ধারণাটাই রাজ্যে বাস করছেন। আমরা এটাই আশা রাখবো একদিন তুমিও আমাদের সাথে নামবে লড়াইতে দিন বদলা। আমরা জানি শিক্ষিত সমাজ, যারা সুস্থ মস্তিষ্কের, তারা জানে পৃথিবীতে দুটো সমাজ, এক হচ্ছে দুটো জাত, এক হচ্ছে নারী আর পুরুষ। আমরা বিজেপির কাছ থেকে শিখলাম খ্রিস্টান, মুসলমান, কাউকে পাগড়ি পরা দেখলে খালিস্তানি শিখেছেন। আগে কি জানতেন না খ্রিস্টান আলাদা হয়, মুসলমান আলাদা, এগুলো জানতেন না? খালি বিজেপির কাছ থেকে শিখেছেন সবকিছু। আপনারা সব কি একসাথে থাকতেন? কি বলতে চাইছেন? বিজেপি কোনোদিনই সাম্প্রদায়িক ছিল না। আপনাদের ধারণাটা বিজেপি নিজেদের ধর্ম নিজেদেরকে মেনটেন করতে বলেছিল। আমরা কি কখনো হিজাব করে অন্য জায়গায় ধর্মে যাবো না? বিশ্বাস করুন ম্যাডাম, শুধু এই ব্যাপারটা নিয়ে আপনারা উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এই কথাবার্তাগুলো মানেই হয় না। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা আমাদের আজকে টপিক তো নয়, এটা আমাদের টপিক না, এটা আমাদের টপিক না। আমাদের টপিকটা ছিল 25% শুল্ক। আমি পার্থদাকে বলবো তুমি শেষ করো, আমরা প্রোগ্রামের একদম শেষ জায়গায় চলে এসেছি। পার্থদা তুমি শেষ করো, আমি রাখি দিকে দিয়ে শেষ করবো প্রোগ্রাম। পার্থদা তুমি। হ্যাঁ, সরকার 25% শুল্ক চাপালো। আজকে আমি পেপার খুলে দেখলাম, সমস্ত পেপারে তাতে দেখলাম যে ফাইন করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য। আমি কার থেকে তেল কিনবো? ট্রাম্প সরকার ঠিক করে দেবে? আমার ঘরে আমি মাছ খাবো না, এটা তো বিজেপির এজেন্ডা। বিজেপি মাছ খাবে না মাংস খাবে ঠিক করে দেয়। আর বিজেপির মহামতি, মানে 56 ইঞ্চি ছাতি, তাকে ঠিক করে দিচ্ছে সে কার থেকে তেল কিনবে। আমি বুঝতে সমস্যা। পার্থদা আমি এখানে, হ্যাঁ পার্থদা এখানে আমি শেষ করছি তোমাকে। আমি রাখিদির কাছে যাবো। রাখিদি, এই বিষয়ে তোমার একটা মানে শেষ বক্তব্য আর কিছু থাকলে বলো, তাহলে প্রোগ্রাম আজকে শেষ করবো। না, শেষ বক্তব্য তো আমি তো প্রথম থেকেই যেটা বললাম, এই যেটা নিয়ে এত কথা হচ্ছে, আপনারা দেখুন, ওয়েট করুন, বাদ বাকিটা তো পরে দেখবেন। এই যে 25% শুল্ক দেওয়া হয়েছে, এটার কি হবে, কি করবে, তার এইগুলো তো আমরা দেখুন, আমরা অনেক নিচেতে আছি। ওপরে যারা বিদেশ মন্ত্রক যারা আলোচনা করছে, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যার সমাধান বের করবে। যেটা ভাবছেন যে বলছে যে ট্রাম্প ঠিক করে দেবে, কার থেকে তেল নেবে, ভারতবর্ষ সেই জায়গায় নেই এখন। আর ভারতবর্ষ এখন সেই জায়গায় নেই। জৌজুরি ছেড়ে কবে আপনার বড় নেতারা কত কথা বলতে পারে, আমরা অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, আজকে আমি এখানে প্রোগ্রাম শেষ করছি। আমি এখানে প্রোগ্রাম শেষ করছি। আশা করছি এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে, পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং কি ভালো লাগলো বা আমরা আরো কি বেটার করতে পারি সেটা আমাদের কমেন্টে অতি অবশ্যই লিখে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।